বসুন্ধরা যারা ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, ভোটের হার এখনো পর্যন্ত বাংলায় মোটের ওপর গড়ে 9টি কেন্দ্রে 58% আশেপাশে, এবং সেটা দুপুর 3টের সময় শেষ তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফলে এখন প্রায় 4:30 বাজে এবং তাতে ভোটের হার বাংলায় অন্তত 70% বেশি হওয়াই স্বাভাবিক মনে করা হচ্ছে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাট কেন্দ্রে 66%। আজ সকাল থেকে সপ্তম দফায় আমরা দেখেছি 9টি কেন্দ্রের মধ্যে সকালবেলা যেমনভাবে উত্তপ্ত ছিল ভাঙড়, ঠিক বিকেল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। এই যে ভাঙড় এবং সন্দেশখালী, এই ভাঙড় সম্পর্কে প্রশ্ন করব সুদীপ রাহার কাছে। ভাঙড় সম্পর্কে আমরা দেখেছিলাম ভাঙড়ের আপনাদের অন্যতম তাজা নেতা আরাবুল ইসলাম এই মুহূর্তে জেলে রয়েছেন, এবং তার আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছেন শওকত মোল্লার কারণেই আরাবুল ইসলামকে জেলে যেতে হয়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্বটা কতটা প্রভাব ফেলবে? আমি এইসবের মধ্যে যাব না, আমি শুধু বলবো কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় এখানে নেই। দল মানে এই কথাটা তাহলে কি আদালতে যেটা জানাচ্ছেন মিথ্যা কথা বলছেন? আরাবুলের আইনজীবী মিথ্যা কথা বলছেন? সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। না, আরাবুলের আইনজীবী মিথ্যা কথা বলছেন আদালতে দাঁড়িয়ে বলছেন, সেটার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। আরাবুলের দায় নেবে কি? নিশ্চয়ই নেবে। আরাবুলের নেতা 100বার নেবে। তাহলে আরাবুল যখন বলছে, আরাবুলের আইনজীবী যখন বলছে শওকত মোল্লার বিরুদ্ধে যে শওকত মোল্লার জন্য ঢুকেছে, আরাবুলের কি ব্যাপারে সে জেলে আছে, তার আইনজীবী কি বলবে সেটা তার ব্যক্তিগত বিষয়। 1 নম্বর, আজকে ভাঙড়ের যা গন্ডগোল আপনারা দেখছেন, এই গোটা গন্ডগোলটার পেছনে আজকে নয়, ভাঙড়ের দীর্ঘদিন ধরে আপনারা দেখলেন যে যেটা কলকাতা পুলিশ কমিশনারেটের আন্ডারে আনা হলো ভাঙড়কে শান্ত করবার জন্য। এক্স্যাক্টলি, যে 9টা থানায় করা হয়েছে, তারপরে এত অ্যামুনিশন ঢুকলো কি করে, এত অস্ত্র বোমা ঢুকলো কি করে? নিজে পদক্ষেপ করেছেন। তারপরেও আমি বলছি যে নওশাদ সিদ্দিকী এবং তাদের বাহিনী, এবং ওখানে কিন্তু সিপিএম এর সাথে আইএসএফ এরও একটা ফ্রিকশন রয়েছে, ঠিক সেখানে তাদের নিজস্ব একটা গন্ডগোল রয়েছে, এবং গোটা গন্ডগোলটার মূলে কিন্তু নওশাদ সিদ্দিকী এবং তার বাহিনী। খুব ভালো কথা, এইখানে বসে সুদীপ রাহা প্রত্যেকটি বিষয়ে বলতে পারছেন নওশাদ সিদ্দিকী কিভাবে জড়িত, সিপিএম কিভাবে জড়িত, আইএসএফ কিভাবে জড়িত, কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে থাকা সত্ত্বেও এদের একজনের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে না। কারণটা কি একটু সুদীপ বলবেন? নির্বাচন কমিশনের আপনি তারপরে বলছেন না না, নির্বাচন কমিশন তো কবে এসেছে? এটা তো এই এটা 82 দিন ধরে ইলেকশন, তার আগে এমসিসি লাগু হয়েছে কবে? তার আগে 15 দিন ছেড়ে। এক্স্যাক্টলি, আর এটা কবে হয়েছে? ডিসেম্বর মাসে অ্যানাউন্স হয়েছে, তখন থেকে নিশ্চয়ই এটা প্রিপারেশন চলছিল, এবং এই বোমা পিস্তল ঢুকেছে। আপনারা ততদিনে কোনো অ্যাকশন নেননি কেন? প্রচুর রেস্টোর করেছি, প্রচুর রেস্টোর। এই যুক্তিকে কিভাবে দেখছে বামেরা, যেহেতু সিপিএম এর সঙ্গে এবং বামেদের দিকে অভিযোগ উঠেছে? আসবো আগে রাজনীল মুখোপাধ্যায়ের উত্তর নেব। রাজনীল, যাই হোক, বামেদের সাথে আইএসএফ এর কনফ্লিক্ট আছে কি না, কি হচ্ছে না হচ্ছে, সেটা সকাল থেকেই লোকে দেখতে পাচ্ছে। আদৌ কোনো কমপ্লেইন হয়েছে না হয়েছে আমি জানি না, আমি তোমার কথাতে আমি আসছি। 70 নম্বর বুথে একজন সিপিআইএম এজেন্ট সকালবেলা সে বাথরুমের জানলা থেকে বলছে যে আমাকে নিজে প্রাণ বাঁচাতে আমাকে এখানে ঢুকতে হয়েছে, পরবর্তীকালে আমি যদি বসতে পারি আমি বসবো। ভাই বলতে দাও। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাকে মারার জন্য চেষ্টা করছে, এটা হচ্ছে তার স্টেটমেন্ট। তার মানে একটা সে লোক, সে একদম সে ভয়েতে দাঁড়িয়ে কি করবে? কোনো আপত্তি নেই যে যেখানে না না, সে কি করবে? আর তোমাদের লোকজন বলছে না কিছু হচ্ছে না, তোমাদের লোকজনই মারছে, তাও তোমরা বলছো ভাই কেউ কাউকে মারছে না। এগুলো বলো, এগুলো এক্সপ্লেন করো। আমি আসলে দেখি বিজেপির কি মানে এই যে ভাঙড়ের যদি যাদবপুর লোকসভার অন্তর্গত যে অংশটা রয়েছে সেদিকে যদি তাকাই, অনির্বাণ গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে। দিনের একেবারে শেষে মুখ্যমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই বহু মানুষ এই ভোটের লাইনে যারা দাঁড়িয়ে পড়েছিলেন তারা মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখে উৎসাহিত হয়েছেন। হ্যাঁ, চলে আসবে। পিঙ্ক শার্ট
আপনারা দেখলেন মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অন্যদিকে আমরা দেখেছি যে দিনভর যে চর্চায় ছিল যে ভাঙর কখনো এবং শেষ বেলায় সন্দেশখালী ভাঙরের যে ইকুয়েশন নিয়ে কথা হচ্ছিল সে বিষয়ে বিজেপির মতামত আমি চাইবো। প্রীতম দত্ত। না দেখুন, আজকে একটু আগে কি সব আমার বামফ্রন্টের ভয় সিপিআই বলছিল কি সব বাথরুম টাথরুম নাকি বলছে। তো আজকে ওই জোটের অবস্থা এবং বিশেষ করে সিপিআইএম কমিউনিস্টদের অবস্থা সেই বাথরুমে পরিণত হয়েছে, ওনারা বাথরুম থেকে আর বেরোতে পারছে না। তো যাই হোক, তো কথা অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি আপনাদের প্রার্থী যাদবপুর কেন্দ্রে ভাঙরের যে অংশটা পড়ে সেখানে বিজেপির কোনো পতাকাই দেখতে পাওয়া যায়নি। অনির্বাণ গঙ্গোপাধ্যায় তো অনেক দূর কি বাত, কি কেন এই অবস্থা? না, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে কেন দেখতে পাই যায়নি বা কি ব্যাপার সেটা উনি বলতে পারবেন, কিন্তু আমি মানে আপনি জানেন না আর কি বিজেপির মুখপাত্র হিসেবে কেন দেখতে পাওয়া যায়নি। উনি ওখানে প্রচুর কোনো পতাকা নেই, পতাকা নেই, মানে ভাঙর অঞ্চলে পতাকা লাগাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার কথা বলার মাঝখানে তুমি বলেছো না বারবার মিস্টেকটা করো, তারপর বলো তুমি এরকম করো না। এটা একটা জোটের স্বভাব হয়ে গেছে, বিশেষ করে কংগ্রেসের স্বভাব। শুনেনি বিজেপির বক্তব্য শুনি। আজকে অনির্বাণ গাঙ্গুলি ওখানে গেছেন, অনেক সভা করেছি, তার মধ্যে একটা তো আমি প্রেজেন্ট ছিলাম। এটা কোনো কথা নয়, কথাটা হচ্ছে কলকাতা টিভির ক্যামেরা এখনো পৌঁছতে, কলকাতা টিভির ক্যামেরা কম থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। এতটাই গুরুত্বপূর্ণ প্রার্থী যার জন্য কোনো বড় নেতা আপনাদের আসলেন না। এমনকি আমরা দেখলাম ডায়মন্ড হারবার কেন্দ্রেও কেউ গেলেন না। আপনারা বলছেন ডায়মন্ড হারবারে নরেন্দ্র মোদী এসছেন, তো তারপরেও এরপরে উত্তর কেন্দ্রের জন্য সেটা কলকাতা টিভি খুঁজে বার কলকাতা উত্তর কেন্দ্রে এসেছে, কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে যে অনির্বাণ গাঙ্গুলির জন্য নরেন্দ্র মোদী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নাড্ডাজি থেকে শুরু করে আমাদের যত বড় বড় নেতা আছে সবাই এসছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই গেছেন। শুভেন্দু অধিকারীরা গিয়েছেন, যাদের কথা বললেন তারা উত্তর কলকাতায় হেঁটেছেন, উত্তর কলকাতায় সভা করেছেন। নরেন্দ্র মোদী সভা করেছে, আপনার কাছে খবরটা নেই, কলকাতা টিভির কাছে খবরটা নেই, কিন্তু কথাটা হচ্ছে যে সব জায়গায় গেছে। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সবাই ওখানে কাজ করছে এবং প্রত্যেকটা কেন্দ্রে আমরা লড়াই করছি, ভাঙড়েও আমরা লড়াই করছি। তো সুতরাং কে কোথায় আছে, কে কোথায় বাথরুমে বসে রয়েছে সেটা তো আর ভারতীয় জনতা পার্টি ভাববে না। আমরা এই 9টা আসনের মধ্যে 50% আসন আমরা জয় করবো, একদম দেপ্ত কথায় আমি বলে যাচ্ছি, এবং কনফার্ম থাকুন। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি একমাত্র মাঠে ময়দানে লড়াই চারটির কথা বলছেন, সেটা কি বলতে পারবেন? না, কেন্দ্র হিসাবে বলবো না, তার কারণ হচ্ছে যে আজকে দেখুন, না কেন্দ্র হিসাবে বলবো না, তার কারণ হচ্ছে আজকে একটাই কারণ যে আমাদের প্রত্যেকটা জায়গায় দেখুন যখন কার্যকর্তা লড়াই করে না, তাদের মরালটা সবচেয়ে বড় কথা। অবশ্যই কেন্দ্রটা বলে দিই আমাদের এখন, যেমন ধরুন আমি বলছি আপনার এই যে ধরুন স্বপন মজুমদার বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী, স্বপন মজুমদার এত ভালো প্রার্থী যে মৃণাল কান্তি দেবনাথ যিনি আগের বারের প্রার্থী ছিলেন তিনি বলছেন স্বপন মজুমদার প্রার্থী হলে আমি ভোট দেব না। বেশি জোরে বললে বেশি হয়ে যাবে, উত্তর দিতে পারবেন? বলছি যে 100% প্রত্যেকটা জায়গায় আমরা লড়াই করছি, কিন্তু মিনিমাম 50% অ্যাসেম্বলিতে আর 50% কনস্টিটিউশনে এমপি সিটে আমরা জিতবো, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। তো সেই জায়গায় আমি যদি আজকে নামগুলো বলে দিই তার মানে কি ওইখানে আমরা কম লড়াই করছি, কোথাও বেশি লড়াই করছি এরকম না, আমরা লড়াই করছি সব জায়গায় মিনিমাম 50% আমরা জিতবো। এই ডায়মন্ড হারবার কেন্দ্রটা আপনাদের এত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, সবচেয়ে শেষে সেই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয় এবং তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী ছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব তো অনেক পরের বিষয়, সব রাজ্যের সব নেতৃত্ব ওখানে গিয়ে প্রচারের সময় পেল না। আবার কলকাতা টিভির কাছে খবর নেই। না এবার ভুল করছেন আপনার এখানে একটা রাজনৈতিক দায়বদ্ধতা আছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। আপনারা সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখাচ্ছেন ভোট দিয়ে বেরিয়ে, সেই ছবি এই মুহূর্তে উঠে এলো। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দিয়ে বেরিয়ে এসেছেন তিনি।
যে ছবি আমরা দেখাচ্ছিলাম এবং যে আলোচনায় ছিলাম সেখানে তার মধ্যে অন্যতম আমরা দেখেছি এই যে যাদবপুর কেন্দ্র, যে কেন্দ্রকে নিয়ে চর্চা চলছে। আমি সুদীপের কাছে আসব, যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে মিমি চক্রবর্তী তাকে প্রার্থী করা ভুল হয়েছিল, কারণ তিনি প্রার্থী করার পর সেই সার্ভিস দিতে পারেননি যাদবপুর কেন্দ্রের নাগরিকদের। তিনি তার যে পেশা রয়েছে অভিনয়, সেই অভিনয় জগতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মিমি চক্রবর্তীর বদলে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় এই অভিনেতা অভিনেত্রীদের তারা চয়ন করেন এই কাজে। সায়ন্তিকাকে যেমন চয়ন করা হয়েছে, মিমির বদলে সায়নী ঘোষ এসেছেন, তিনিও একজন অভিনেত্রী। পলিটিক্স করে কে? সায়নী ঘোষ। তো সায়নী ঘোষ ফুল টাইম পলিটিক্স করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সায়ন্তিকা বিগত তৃণমূল কংগ্রেসে জয়েন করবার পরেও ফুল টাইম পলিটিক্স করে, পুরো সময়টা দেয়। এটা তো ঘটনা। আচ্ছা, এই দেব লাভ ইজ পলিটিক্স। দেব কি ফুল টাইম পলিটিক্স করেন? অন্য কেউ হয়তো বলেছিল। লাস্ট আমি তো এরকম একজন, আমি হ্যাটস অফ, আমরা যারা দলের কর্মী, দেব এতটা টাইম ইলেকশনে যেভাবে দিয়েছে, ঠিক ঠিক, এবং লাস্ট ফেজের লাস্ট দিন পর্যন্ত, আমরা যেদিন পর্যন্ত ইলেকশন ক্যাম্পেইন করেছি 9 দফার 8 দফার 7 দফার ইলেকশনে শেষ দফা পর্যন্ত দেবও ক্যাম্পেইন করেছে। দেব ঘাটালে একজন শুধু দেব প্রচন্ডভাবে কাজ করেছেন দলের জন্য। আমি একটা তথ্য পরিসংখ্যান দর্শকদের সামনে তুলে দিই। সংসদে উপস্থিতি দেবের 12%, মানুষের কাছে উপস্থিতি 21%, পাবলিকের কাছে 23%। সন্দেশখালী পর্যায়ে নুসরাতকে খুঁজে পাওয়া যায়নি। আর বিতর্কে অংশগ্রহণ দেব 2টি, মিমি 7টি, নুসরাত 12টি বিতর্কে অংশগ্রহণ। আর এই যে প্রশ্ন যে পর্ব থাকে, সেই প্রশ্ন পর্বে শতাব্দী রায় একটি প্রশ্ন করেছিলেন। আপনি হেমা মালিনীরটা দেখান। আমি হেমা মালিনীরটা কেন, আমি আমাদের রাজ্যে আপনারা যাকে আবার ফিরিয়ে আনছেন, মানে সায়নী ঘোষ বা সায়ন্তিকা ব্যানার্জির পারফরম্যান্সের ভিত্তিতে টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। দেব সেই পারফরম্যান্সের ভিত্তিতে জলে বন্যার পাশে থেকে যে রাজনীলের বক্তব্যটা শুনে নি। আমার একটাই জাস্ট বক্তব্য, এটা মেম্বার অফ পার্লামেন্টকে চুজ করা হয় সংসদে গিয়ে মানুষের জ্বালা যন্ত্রণার কথাবার্তাগুলো তুলে ধরার জন্য। সে টিকটক করবে, সে রিলস বানাবে, সেটা এক্সপেক্টেড নয়। পাইনি ভাই টিকি। আরে ভাই, টাকাটা তুমি দিয়েছো। ঘাটাল মাস্টার প্ল্যানে একটাই প্রশ্ন করেছিল, তারপর থেকে সংসদে আমার তালিকা কটা আছে, সে সংসদে কি বলেছে, ঘাটাল নিয়ে কি কথাবার্তা বলেছে, ভাই অন ক্যামেরা তুমি এনে দেখাও। এটা তৃণমূলের দেখাও। আমি তো বারবার বলছি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন।